গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। হ্যাপি উইথ শোভনাতে তোমাদেরকে স্বাগত জানাই। বড়দেরকে আমার প্রণাম, ছোটদের এবং আমার সমবয়সী সকলকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। এই তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে এখন এই চুলটা একটু আঁচড়ে চুলটা গুটিয়ে নিচ্ছি। জানো তো, আমি ছোটোবেলা থেকেই কোনোদিন খোপা করতে পারি না। কেন কে জানে? খোপাটা যতবারই চেষ্টা করেছি, ওই হাত ঘুরিয়ে কিভাবে খোপা করে সেটা আর আমার হয়ে ওঠে না। তাই জন্য এইভাবে কোনো মতো গুটিয়ে আর এই যে ক্লিপ এইটাকে লাগিয়ে দিই। ব্যাস এইভাবেই আমার চুলটা সারাক্ষণ গোটানো থাকে। সে আমি বাইরে গেলেও যখন চুল গুটিয়ে যাই তখন এইভাবে গুটিয়ে যাই, আর ঘরে থাকলেও এইভাবেই গুটিয়ে রাখি। তো যাই হোক, চলো এবার কাজগুলো সেরে নেওয়া যাক। তো এই যে হিয়াকেও তো রেডি করা হয়ে গেছে, এখন ওকে দিয়ে দিলাম ছাতু। ও খেয়ে চলে যাবে স্কুল, কারণ এখন চলছে এক্সাম। তো এক্সামটা ও ঠিকঠাক ভালো দিচ্ছে কিনা বুঝতেই পারছি না, কারণ ও এসে বাড়িতে বলতেই পারে না যে ও সব লিখেছে না লেখেনি। কিন্তু মনে হচ্ছে সেরকমভাবে দিচ্ছে না, কারণ সেভাবে রেডি করা ওকে হয়নি। কারণ ও তো অন্য কারোর কাছে পড়তে চায় না, আমার কাছেই পড়তে বসে, যেহেতু পড়ানোর দায়িত্বটা যেহেতু আমারই। তো এবারে না একটু প্রবলেমের জন্য ওকে ঠিকভাবে পড়ানো হয়নি। তো এই পরীক্ষার 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে ঠিক সেভাবে পড়ানোও হচ্ছে না। তো এই জন্যেই পড়াশোনাটা ঠিকঠাক হয়নি। যাই হোক, এবারে রেজাল্টটা কী হবে জানি না, তবে হয়তো খারাপ হবে। তো পরের বারের রেজাল্টটা যেন ভালো হয়, তাই জন্য এইবারে এক্সামটা হয়ে যাওয়ার পরে আবার প্রতিদিনের স্কুলের হোমওয়ার্কগুলো সমস্ত কিছু নিয়ে ভালো করে বসতে হবে। কারণ বাচ্চা মানুষ তো, দুবেলায় যখন একটু একটু করে না বসা হয় তখন একটু সমস্যা হয়ে যায়। তো যাই হোক, যা হোক পরীক্ষার দিক, এখন যতক্ষণ না রেজাল্ট বেরাচ্ছে ততক্ষণ বুঝতে পারছি না যে ও কী ঠিক পরীক্ষাটা দেবে। তো ও তো স্কুলে চলে গেল, আর এই যে আমি এখন ডিটক্স ওয়াটার বানিয়েছিলাম রাত্রেবেলা। এটা আজকাল মাঝে মধ্যে খাওয়া হচ্ছে, সব সময় খাওয়া হয়ে উঠছে না, কারণ কিছু না কিছু থাকছে না, আবার দোকানে গিয়ে আনাটাও সম্ভব হচ্ছে না। আমি জানো তো, ঘরে থেকে থেকে এখন ঘরকুনো হয়ে গেছি, মানে আর ঘর থেকে বেরাতে ইচ্ছা করে না। তো যাই হোক, যখন সমস্ত কিছু থাকে তখনই ডিটক্স ওয়াটারটা করি। সপ্তাহে হয়তো 2 দিন 1 দিন বাদ হয়ে যায়। আর কালকে একটু বেশি করে করে রেখেছিলাম, কারণ কর্তামশাইকে বললাম তুমি খাবে কি, তো বললো হ্যাঁ করে দিও, খাবো, খেয়ে দেখবো কেমন লাগে। তো যাই হোক, আজকের দিনটার জন্য ওকে বানিয়ে দিয়েছি। তো পরের দিন খাবে কিনা জানি না, আজকে যা আসলে দেবো, যদি খায় তো ভালো, আর না খেলে তো আর আমার জন্যই যেরকম আমি জাস্ট করি সেইটুকুনি। তো কিছুই না, ডিটক্স ওয়াটার তো তোমরা জানোই কীভাবে বানাই, সেইভাবেই বানিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন জাস্ট গ্লাসে নিয়ে নিলাম, আর তার সাথে এই যে চিয়া সিড একটু ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। তো এই তো রান্নাঘরে চলে এলাম, এখন চা করবো কর্তামশাইয়ের জন্য, কারণ ওর সকালটা শুরু হয় চা খেয়ে। আমার যেমন ডিটক্স ওয়াটার বা গরম জল খেয়ে শুরু হয়, ওর সেরকম চাটা খেয়ে সকালটা শুরু হয়। হিয়ার যেহেতু এক্সাম চলছে, তাই জন্য সকালবেলা টিফিনের যে তাড়াহুড়োটা সেটা আর আজকে ছিল না। তো এই যে চা রেডি, ওকে চাটাও দিয়ে দিই। আর আমি এখানে ব্রেকফাস্ট করবো বলে এই যে ব্রেডের মধ্যে যার সাথে একটু জ্যাম লাগিয়ে নিয়ে নিয়েছি, এটাই হবে আজকে ব্রেকফাস্ট, আর কিছু করার নেই। তারপরে চলে গেছিলাম দুজনে মিলে মেয়েকে একটু স্কুলে আনতে, কারণ স্কুলে একটু কথা বলার ছিল, সেটা আমি ছাড়া হবে না। আর এই দেখো, একটা মাধবীলতা গাছ দেখতে পেয়েছি। আমার না মাধবীলতা গাছ ভীষণ ভালো লাগে, তোমাদের আগে একটা ভিডিওতে বলেছিলাম। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা মাধবীলতার গাছ লাগানোর জন্য, কিন্তু জায়গার অভাবে হয় না, সেই জন্য তবুও এই একটা গাছ দেখলাম, আর তার নিচে দেখলাম এরকম হয়ে রয়েছে 2টো চারা। তো চারা দুটোকে বরকে দিয়ে একটু তুলিয়ে নিলাম। তারপর বাড়িতে এসে যে হিয়া একটু খেয়ে নিচ্ছে, এই যে ক্রিম রোল যেগুলো হয়, ও সেটাই বায়না করেছিল, ওকে সেটাই কিনে দেওয়া হয়েছিল। তো এই তো রান্নাঘরে চলে এসেছি। আজকে বেশি কিছু করব না, একটু কুমড়ো শাকের তরকারি করব আর একটু মাছের তেল করব। তেলের মধ্যে একটু 5 ফোড়ন দেবো, তারপর কিছু সবজি একটু নেড়ে চেড়ে ভেজে নেবো, তারপর একটু পেঁয়াজ দিয়ে নেড়ে ছেড়ে, তারপর আরও কিছু সবজি, যেমন বেগুনটা তো আরও আগে দেওয়া যায় না, একটু আগে দিয়ে ভাপিয়ে রেখেছিলাম আমি শাকগুলো, কারণ একটু পেকে পেকে এসেছিলো, তাই জন্য সেই শাক কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে নেবো। ওইভাবেই আমি করব কুমড়ো শাকটা। আর তার সাথে আমি করব একটু মাছের তেল, ব্যাস। আজকে আর কিছু রান্না করব না, কারণ সেরকম কিছু আজকে ভালো লাগছে না। জানো তো, তোমাদের সাথে আজকে একটা কথাই শেয়ার করি। মেয়েরা না, জানো তো, সর্বত্রই অবহেলিত। তবে এটা শুধু আমার কথা না, আমার মনে হয় সকল মেয়েরাই এই কথাটা ভাবে। জানো তো, অনেক সময় গল্প করতে করতে বরের সাথে ঝগড়া হয়ে যায়, অনেক সময় তো ঝগড়ার মাত্রাটাও অনেক বেশি হয়ে যায়। তখন মনে হয় আমাদের মেয়েদের বোধহয় নিজস্ব কোনো বাড়ি নেই, যেখানে সে নিজের মতো থাকবে, কারো সাথে তার মনের বা কথার অমিল হবে না। কিন্তু সেরকম বাড়ি
কোথাও নেই। বাবার বাড়িতেই যখন থাকবে তখন বাবা মার কথা মতো এবং তাদের মনের মতনই তোমাকে চলতে হবে। যখন স্বামীর বাড়ি আসবে তখন স্বামী, শাশুড়ি, শ্বশুর এদের কথা মতোই তোমাকে চলতে হবে, না হলে কিন্তু তুমি সর্বত্রই খারাপ। তুমি যদি শ্বশুর বাড়ির কথা না শোনো তাহলে শাশুড়ির কাছে খারাপ, শ্বশুরের কাছে খারাপ, সর্বোপরি স্বামীর কাছেও খারাপ। আবার যখন বাবা মার বাড়ি থাকবে তখন বাবা মার কথা না চললেও তুমি খারাপ সন্তান, তুমি ভালো নয়, কারণ তুমি তাদের কথা মতো চলছো না বা তাদের মতামত নিয়ে চলছো না, তুমি নিজের মতো চলছো। তো এইটাই হলো ব্যাপার। তুমি মেয়ে মানেই তুমি সর্বত্রই অবহেলিতই থেকে যাবে, এটা আমার মাঝে মধ্যে সত্যি মনে হয়। তবে জানো তো, আমাদের যেরকম বাড়ি নেই বলছি, সেরকম আমাদের ছাড়া কিন্তু কোনো বাড়িই সম্পূর্ণ হয় না, কোনো না কোনো দিক দিয়ে অসম্পূর্ণ থেকেই যায়। একটা মেয়েই কিন্তু একটা ঘরের প্রাণ। তবে হ্যাঁ, এই প্রাণ হওয়ার পেছনে থাকে অজস্র কষ্ট, অজস্র পরিশ্রম আর অনেকটা যুদ্ধ। সমস্ত কিছু দিয়ে তবেই কিন্তু সেই ঘরের প্রাণ হওয়া যায়। যেমন ধরো, যখন তুমি জন্মাও তখন কিন্তু তোমার বাবা মার প্রাণ বলতে তুমিই হও, কারণ তোমাকে ছাড়া বাবা মা তখন অন্য কিছুই ভাবে না। তোমার সুখ এবং তোমার কিসে ভালো সেটাই কিন্তু বাবা মার কর্তব্য হয়ে দাঁড়ায়, আর তখন তারা সেটা নিয়েই ভাবে। তারা কি খাবে সেটা চিন্তার থেকে তুমি কি খাবে সেটার চিন্তাই কিন্তু তারা বেশি করে। আবার তুমি যখন স্বামীর ঘরে আসবে, দেখবে একটা ছেলের ঘর কিন্তু অগোছালো হয়েই থাকে। তুমি যখন বিয়ের পর শ্বশুরবাড়ি আসবে, দেখবে ঘরটাকে যখন তুমি নিজের মতো করে গুছিয়ে নেবে, সেই ঘরটা কতটা গোছানো হয়। আর যখন ছেলেরা একা থাকে তখন সেই ঘরটা বাসযোগ্য থাকে না। তবে যাই হোক, এখানে কিন্তু আমি সব ছেলেদের কথা বলছি না, কারণ বেশিরভাগ ছেলেই কিন্তু ঘরটাকে অগোছালোই করে রাখে। কিছু কিছু ছেলে আছে যারা ঘরটাকে সুন্দরভাবে পরিপাটি করে রাখে। তো আমি কিন্তু যারা একদমই ঘর গুছিয়ে রাখে না তাদের কথাই বললাম। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে লাউ শাকের তরকারিটাও হয়ে গেছে, আর আমি এখন বসিয়ে দিচ্ছি এই যে মাছের তেলে চচ্চড়িটা। আসলে মাছের তেলটা মনে হলো একটু দিতে হবে, তাই সামান্য একটু তেল দিয়ে মাছের তেলটাকে দিয়ে একটু জাস্ট তেলগুলোকে গলিয়ে নেবো। আর বাকি অংশটা দেখো এইভাবে কালো হয়ে উঠে আসবে। তো এই তেলটা দিয়ে রান্না করব। তেল ছাড়া যেগুলো উঠে এসছে, তো এটা আমি টেস্ট করে দেখবো, যদি মনে হয় তিতো তাহলে ফেলে দেবো, আর যদি মনে হয় না তিতো নেই তাহলে এখানে এই জিনিসটা আমি দিয়ে দেবো। তো আমি এই ভালো কড়াতে তেলটা দিয়ে দিলাম, তেলটার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। নুন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে চাপা দিয়ে দিয়ে ভেজে নিলাম। নেওয়ার পরে আমি এর মধ্যে বেগুন দিয়ে দিলাম, বেগুন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা একসাথে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এটাকে কষিয়ে নিলাম। তেলের মধ্যে বাকি যে অংশগুলো ছিল বললাম তিতো না হলে দিয়ে দেবো, সেটা তিতো ছিল না তাই জন্য দিয়ে দিয়েছিলাম। দিয়ে ব্যাস এইভাবেই কষিয়ে নিয়ে আমার রেডি কিন্তু মাছের তেল। দেখো আমি রান্না করতে গেছিলাম আর হিয়াকে দিয়েছিলাম পড়তে, আর ও দেখো দেখো পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে, আর সামনে পাশ বালিশটা রেখে দিয়েছে যাতে আমি দেখতে না পাই যে ও কি করছে। বুঝতে পারছো ওর বুদ্ধি। খাওয়া দাওয়া সেরে তারপর দুপুরে বসে বসে ভাবলাম কি করব, তা ভাবলাম এই যে আয়নাটা পড়ে রয়েছে বোরিং ভাবে, এই আয়নাটাকে একটু নতুন রূপ দেওয়া যাক। কিছুদিন আগেই আমি দীঘায় গেছিলাম, দীঘার ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব, কারণ ভিডিওগুলো সমস্তটাই কর্তামশাইয়ের মোবাইলে তোলা হয়েছে, আর ওর মোবাইল থেকে যে আমি নেব সেটা সময় হয়ে উঠছে না, কারণ ও যখন আসছে কাজ থেকে তখন অনেকটা রাত হয়ে যাচ্ছে, সেই জন্য ভিডিও ক্লিপগুলো নেওয়া হচ্ছে না। তো আয়নার মধ্যে আমি এই যে আঠা লাগিয়ে নিচ্ছি। দীঘা থেকে এই যে ছোট্ট ছোট্ট শেলগুলো নিয়ে এসেছিলাম কুড়িয়ে কুড়িয়ে, আমি আর মেয়ে, আমি তো ভীষণ আনন্দ পেয়েছিলাম এই শেলগুলো করানোর জন্য, মেয়েকেও সেই আনন্দটা ধরিয়ে দিয়েছিলাম। মানে লাস্ট দিন আমরা খালি এগুলোই তুলেছিলাম, মানে আরও তুলতে পারতাম কিন্তু সময় হয়ে গেছিলো বলে আর তোলা হয়নি, কারণ তারপরে আমাদের অন্য জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল। যাই হোক, সেটা যাওয়া হয়নি, তখন একটু মন খারাপ হয়ে গেছিলো যে সেখানেও যাওয়া হলো না, আর আমার যে এই করানোর আনন্দ সেটাও নেওয়া হলো না। তো যাই হোক, এই দেখো এখন এখানে বসে বসে এগুলোকে আটকাচ্ছি, পুরোটাই ভালো করে আঠা দিয়ে না চৌকোভাবে এইগুলোকে, রং বেরঙের রয়েছে তো ছোট ছোট এরকম রয়েছে, বেশ ভালো লাগবে আমার মনে হয়। দেখি এগুলো আটকানোর পর কেমন লাগে। তো চলো তাড়াতাড়ি করে আটকে নিই, তারপরে তোমাদেরকে দেখাই। দেখো পুরোপুরি আটকানোর পর আয়নাটার এই লুক এসছে। তোমরা আমাকে জানিও কিন্তু কেমন লাগছে আয়নাটা, মানে বোরিং আয়নাটা এইভাবে জাস্ট লাগিয়েছি এই শেলগুলো, তারপরে একটু কেমন লাগছে আমাকে কিন্তু জানিও। আমার তো বেশ ভালোই লাগছে। তো এই যে এখন বাজে 9টা সাড়ে 9টা, রাতের খাবার তড়িজড় করতে চলে এলাম। তো ওই রাতেও সেরকম কিছু করবো না, এই যে আগের দিন বেগুনি ভেজেছিলাম তার বেসনটা রয়ে গেছে, এর মধ্যে এই যে কুমড়োর যে ওপরের আঁতিটা হয় না, সেই আঁতিটাকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে এতে নিয়ে নিয়েছি। আর এই দেখো আলু ভাজার মতো আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে এই যে গরম করে নিয়েছি তেল, তার মধ্যে ছোট ছোট করে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেবো। তো এই যে আমার ভাজা কমপ্লিট। আর এই যে এখানে আলু পটলের তরকারি রয়েছে, ব্যাস এই দুটো দিয়ে আজকে রাতের খাবার হয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। চলো টাটা।